7,90,000 কোটি টাকার বাজেট পেশ, ঘাটতি 2,26,000 কোটি। অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য 400 কোটি টাকা বরাদ্দ। প্রবৃদ্ধির ধারণা থেকে বেরিয়ে জীবিকায় গুরুত্ব। কুশিয়ারার বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি। প্লাবিত জকিগঞ্জের নিম্নাঞ্চল, ডুবেছে মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার নিচু এলাকা। কুড়িগ্রামের চরাঞ্চলে তলিয়েছে ফসল। রোহিঙ্গা ক্যাম্পে সহস্রাধিক শিক্ষক চাকরিচ্যুত। বেতন বাড়ানোর আন্দোলন করায় শাস্তি। অভিযোগ ভুক্তভোগীদের অর্থ সহায়তা কমে যাওয়াই কারণ বলছে ইউনিসেফ। এবং সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। স্বাস্থ্য সুরক্ষায় তৎপর প্রাণী সম্পদ বিভাগ। জাল নোট শনাক্তে ব্যবস্থা গ্রহণ। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। প্রথাগত অবকাঠামো উন্নয়ন নয়, বরং মানুষকে প্রাধান্য দিয়ে ঘোষণা করা হয়েছে প্রস্তাবিত বাজেট, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, নাগরিক সুবিধা ও কর্মসংস্থানের উপর বিশেষ জোর দিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখতে আগের চেয়ে 7,000 কোটি টাকা কমিয়ে বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। ইয়ানুর শিফাতের রিপোর্টে বিস্তারিত। 25-26 অর্থ বছরের জন্য মোট ঘোষণা করা হলো 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট। জুলাই গণঅভ্যুত্থানে বিগত সরকার পতনের পর নতুন সময়ের নতুন বাজেট। সমতা ভিত্তিক অর্থনীতির দর্শনে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার চেষ্টায় আকার কমিয়ে করা হয়েছে 7,90,000 কোটি টাকা। স্বাধীনতার পর এবারই প্রথম বাজেটের আকার আগের অর্থ বছরের তুলনায় কমছে। মোট 7,90,000 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি, যা জিডিপির 12.7%। এর মধ্যে পরিচালন সহ অন্যান্য খাতে মোট 5,60,000 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,30,000। বিনিয়োগ স্থবিরতা, কর্মসংস্থান সংকট, রাজস্ব আদায় ঘাটতিতে অর্থনীতি এখনও নানা অনিশ্চয়তায় ঘেরা। এর মাঝেই আগামী বছরের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণ ঘটবে বাংলাদেশের। এমন প্রেক্ষাপটে এবারের বাজেটে টেকসই প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার বার্তা দেন অর্থ উপদেষ্টা। মধ্যমেয়াদী অর্থনীতির গতি পুনরুদ্ধারের লক্ষ্যে কর জিডিপি অনুপাত বৃদ্ধির কোনো বিকল্প নেই। অথচ তুলনীয় অনেক দেশের চাইতে বাংলাদেশের কর জিডিপি অনুপাত উল্লেখযোগ্য পরিমাণে কম। রাজস্ব খাতকে আরও গতিশীল করতে এবং রাজস্ব আহরণের স্বচ্ছতা বৃদ্ধি করতে ইতিমধ্যে আমরা বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছি। বাজেট অর্থায়নে এনবিআর এর কাঁধে পড়ছে 4,99,000 কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা। আর ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হবে 1,25,000 কোটি টাকা ও বিদেশি উৎস থেকে 1,01,000 কোটি টাকা। আয় ব্যয়ের বিশাল অঙ্কের যে বাজেট দিলেন অর্থ উপদেষ্টা, তা দিন শেষে কতটা স্বস্তি দিবে সাধারণ মানুষকে? এলডিসি উত্তরণের পথে টেকসইভাবে টেনে নিয়ে যাবে দেশের অর্থনীতিকে? কতটা কাটবে বিনিয়োগ খরা? সৃষ্টি হবে কাঙ্ক্ষিত কর্মসংস্থানের সুযোগ? আর বাজেটের অর্থ কতটা কৌশলীভাবে ব্যয় করতে পারবে সরকার? এখন সেটি দেখার অপেক্ষা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। গৃহ নির্মাণ থেকে শুরু করে শয্যায় খরচের বোঝা চাপছে মানুষের কাঁধে। আধুনিক জীবনযাপনে ব্যয়বহুল হচ্ছে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার সহ সব ধরনের প্লাস্টিক পণ্যের। লিপস্টিক কিংবা ফেস ওয়াশ কম দামে মিলবে না কিছুই। বাজেটে ভ্যাট শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে অন্তত 200 পণ্যের। তবে নিত্য পণ্যের দামে মানুষকে স্বস্তি দিতে দেয়া হচ্ছে শুল্ক ছাড়। শুভ খানের রিপোর্ট। বাড়ি ঠিকঠাক করে নতুন অর্থ বছরে ভাবছেন সংসার সাজাবেন? তাহলে পরিকল্পনার সঙ্গে খরচের হিসাবটা মিলিয়ে নিন। বড়সড় খরচের চাপ আসছে গৃহ নির্মাণ কিংবা শয্যায়। 20% সুনির্দিষ্ট কর বসছে রড উৎপাদনে। দেশীয় রেফ্রিজারেটর, ফ্রিজার কিংবা এসি কিনতে পাবেন না স্বস্তি। ভ্যাট অব্যাহতি তুলে নেয় বাড়বে দাম। 5% ভ্যাট আরোপে ব্লেন্ডার, জুসার, মিক্সার, ইলেকট্রিক কেটলি, আয়রন ও রাইস কুকারে যোগ হবে বাড়তি খরচ। দাম বাড়ছে ওয়াশিং মেশিন, মাইক্রো ও ইলেকট্রিক ওভেন আর এলপিজি সিলিন্ডারের। প্লাস্টিকের আসবাবপত্রে 7.5% থেকে ভ্যাট বাড়িয়ে করা হচ্ছে দ্বিগুণ। টেনশন কমাতে সিগারেট ফুঁকবেন, তাতে পকেট পুড়বে, কারণ বাড়বে সিগারেটের দাম।
খরচের বোঝা মাথায় দিয়ে বাসায় ফিরে দেখবেন ভাত ঠান্ডা গিন্নি গরম, কারণ আমদানিতে সর্বনিম্ন শুল্ক আইন মূল্য $20 থেকে $40 করায় বাড়ছে বিদেশি লিপস্টিক, ফেসওয়াশ সহ মেকআপ সরঞ্জামের দাম। ফ্রেশ হতে যাবেন, বাড়ছে ব্লেড ও সাবান শ্যাম্পুর দাম। সন্তানকে বিদেশি চকলেট কিনে দিতেও বাড়তি খরচ হবে আপনার। এত সব খরচের হিসাব মেলাবেন, তাহলে শুনুন, বাড়তে পারে আমদানি করা বল পয়েন্ট কলমের দাম। মোবাইল ফোন উৎপাদনে কর হার বাড়িয়ে করা হচ্ছে 10%। এত চাপের মধ্যে আসছে বাজেটে খানিকটা স্বস্তি দিতে পারে দ্রব্যমূল্য। নিত্য প্রয়োজনীয় পণ্য, প্রধান খাদ্যদ্রব্য, সার, বীজের কাঁচামালের ক্ষেত্রে বিদ্যমান শূন্য শুল্ক হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। প্রতি টনে 500 টাকা কমতে পারে চিনির কাস্টমস শুল্ক। গরমে স্বস্তি দিতে আইসক্রিমের সম্পূরক শুল্ক 10 থেকে নামছে 5%। গ্যাস সংকট কাটাতে এলএনজি আমদানিতে থাকছে না 15% ভ্যাট। জ্বালানি তেল আমদানিতে শুল্ক কর কমানো এবং ট্যারিফ মূল্য প্রত্যাহারে কমবে দাম। নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিন আর শিশুদের জন্য ডায়পার এবং প্যাকেটজাত তরল দুধে ভ্যাট থাকছে না। কৃষককে স্বস্তি দিতে কম্বাইন্ড হারভেস্টারের দাম কমছে। শর্ত সাপেক্ষে ভ্যাট মুক্ত থাকছে আইসিইউ, অ্যাম্বুলেন্স, হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ি উৎপাদন। কমতে পারে মাইক্রোবাস এবং 40 আসনের বাস আমদানিতে শুল্ক। দাম কমছে কম্পিউটার মনিটরের। জীবন বাঁচাতে ক্যান্সারের ওষুধসহ কাঁচামাল আমদানিতে থাকছে না ভ্যাটের খরচ। দাম কমবে ইনসুলিনের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। ঈদ সামনে রেখে নৌপথে আগাম টিকিট বিক্রি শুরু। লঞ্চ ঘাটে নেই যাত্রী চাপ, ফাঁকা কাউন্টার। শেষ মুহূর্তে ভিড় বাড়ার আশা। নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। লোকালয়ে ঢুকছে বানের জল, ডুবছে একের পর এক গ্রাম। কুশিয়ারার বাঁধ ভেঙে প্লাবিত জকিগঞ্জের নিম্নাঞ্চল। মৌলভীবাজারে পানিবন্দী মানুষের দিন কাটছে অর্ধাহারে অনাহারে। টানা বর্ষণ ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ায় শুধু 19টি গ্রামই ডুবেনি, পানির নিচে স্থলবন্দর, সড়ক ও ইমিগ্রেশন ভবন এলাকাও। তিস্তার পানি বেড়ে যাওয়ায় কুড়িগ্রামেও তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। অসহায় দিন কাটছে বানভাসীদের। সিলেটের জকিগঞ্জের রাস্তাঘাট বাড়িঘরে এখন পানিতে টইটুম্বর। এই অবস্থায় বাধ্য হয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অনেকে আশ্রয় নেন নিরাপদ স্থানে। ডাইক নির্মাণ না হওয়ার কারণে আমাদের এই এলাকা প্রতি বছর 2-3বার ডুবে। মৌলভীবাজারের মনু ও ধোলাই নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়েই চলছে। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্বিষহ জনজীবন। কয়েকদিন ধরে জ্বলছে না চুলা। দিন কাটছে অর্ধাহার অনাহারে। আমাদের অবস্থা খুব খারাপ। আমরা না খাওয়া না দাওয়া, আমরা কিছু আমরা নাই। টানা বর্ষণ ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডুবেছে নিম্নাঞ্চলের অন্তত 19টি গ্রাম। পানির নিচে স্থলবন্দর, সড়ক ও ইমিগ্রেশন ভবন এলাকা। ইন্ডিয়া থেকে যে মেঘের পানি আয়ে, ডলের পানি আয়ে, এরই এই নিষ্কাশনের রাস্তা নাই। কালভার্টগুলি থাকলে আমাদের এই এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো পানি চলে যেত না। টানা অতিবৃষ্টির কারণে এছাড়া রাঙ্গামাটিতে পাহাড় ধসে ক্ষতি এড়াতে নিরাপদ স্থানে স্থানীয়দের সরিয়ে নিতে মাইকিং করে যাচ্ছে প্রশাসন। ইতোমধ্যে 246টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন 5 শতাধিক মানুষ। আর খাগড়াছড়িতে সড়ক তলিয়ে যাওয়ায় দুদিন ধরে দীঘিনালা লংগদু সড়কে বন্ধ যান চলাচল। চট্টগ্রামে বৃষ্টিতে বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন পথচারীরা, ব্যাহত হয় যান চলাচলও। এদিকে ফরিদপুরে ঈদের পর ধান কাটার কথা ছিল কৃষকের, কিন্তু টানা বৃষ্টিতে ডুবে গেছে জমি। তাই আগাম ধান কেটে লোকসানে পড়েছেন অনেকেই। ধান কাটতে ঈদের 15 দিন পরে এখনই কাটতেছে। কাশিতে কাটার মতন নাই, পয়সা গলে গেছে। এছাড়া কয়েকদিনের বৃষ্টিতে নেত্রকোনা ও কুড়িগ্রামেও নদ নদীর পানি বেড়েছে। প্লাবিত চরাঞ্চল সহ নিচু এলাকা, তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। পানির চাপ বাড়তে থাকায় নীলফামারীতে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টের 44টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে হঠাৎ করে একযোগে চাকুরিচ্যুত হয়েছেন 1250 স্থানীয় শিক্ষক। আর চাকরি হারানোর শঙ্কা রয়েছেন আরও 1,500। আশ্রয় শিবিরে 4,528টি লার্নিং সেন্টার রয়েছে, যেখানে বাংলাদেশি শিক্ষক রয়েছেন 2,796 জন। এর মধ্যে 1,250 স্থানীয় শিক্ষকের চাকরি গেলেও বহাল আছেন 4,819 জন রোহিঙ্গা শিক্ষক। চাকরিচ্যুতদের অভিযোগ, বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। তবে ইউনিসেফ বলছে
অর্থ সহায়তা কমে যাওয়ায় নিতে হয়েছে এমন সিদ্ধান্ত। এবার কোরবানির পশুর হাটের খবর। ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর বেচা কেনা। ঝক্কি ঝামেলা এড়াতে অনলাইনেও পশু কিনছেন অনেকে। এবার মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। পশুর স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম। ঈদুল আজহার বাকি মাত্র কয়েকদিন। সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। মিলছে নানা আকারের পশু। কেউ কিনছেন, কেউ আবার দরদাম করে দেখছেন। অনলাইনেও চলছে পশু বিক্রি। এবার মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি। দাম বলা পার্টি নাই, হাটের লাইসে তার মানে তাই লোক করা হয়ে আছে। কার গরু কে নিবে? গত বছরের তুলনায় আলহামদুলিল্লাহ এবারে অনেক সাধ্যের মধ্যে আছে এবং গরুর দাম কমের মধ্যে আছে। এখানে বেশি গরু উঠে আর হলো হাসিল কম। এখানে গৃহস্থের গরু অনেক পাওয়া যায়, ব্যবসায়ীরা তেমন একটা দাম চায় না। এখানে বাজারে জাল টাকার নোট শনাক্ত সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন ইজারাদাররা। বাজারের চেয়ে সবচেয়ে কম রেট আমাদের হাসিল, 500 টাকা এবং 200 টাকা। যারা গরু কিনবে বা যারা বিক্রি করবে তারা যদি জাল টাকার কোনো জটিলতায় না পড়ে, এই কারণে আমরা ব্যাংক কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছি। অসুস্থ পশু বিক্রি বন্ধে হাটগুলোতে কাজ করছে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম। ওমর ফারুক, সময় সংবাদ। গাইবান্ধায় জমে উঠেছে কোরবানির পশুর কেনা বেচা। এই মুহূর্তে মাঠের হাটে আছেন সহকর্মী বিপ্লব ইসলাম। সরাসরি যাব তার কাছে। গাইবান্ধার ছোট বড় 41টি হাটে কিন্তু আমরা দেখছি যে কোরবানির পশু ক্রয় বিক্রয় চলছে। আমি আছি পলাশবাড়ী উপজেলার মাঠের হাটে। এই হাটটি কিন্তু আমরা দেখেছি যে দুপুরের পর থেকে কিন্তু জমজমাট কেনা বেচা চলছে। আমরা প্রত্যেকটি হাটে ঘুরে যেটা দেখেছি এবার কোরবানির পশুর হাটগুলো, সেই হাটগুলোতে কিন্তু দেশীয় যে গরু, সেই গরু কিন্তু বেশি পরিমাণে বিক্রি হচ্ছে এবং যেগুলো বড় গরু এবং যেগুলো দামি গরু সেগুলো কিন্তু পক্ষান্তরে খুবই কম বেচা কেনা হচ্ছে। যদি বলি যে হাট ইজারাদার এবং হাটের যারা বিক্রেতা ক্রেতা তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে প্রত্যেকটি হাটে কিন্তু দেশি বিদেশি মিলে প্রচুর গরু উঠছে, কিন্তু যেভাবে প্রত্যেকটি হাটে গরু উঠছে সে হারে কিন্তু কেনা বেচা হচ্ছে না বলে তারা জানিয়েছেন। তারা যেটি বলছেন যে গরুগুলো কেনা বেচা হচ্ছে সেই গরুগুলোর মধ্যে সবচেয়ে দেশীয় এবং ছোট যে জাতের যে গরু, সেই গরুগুলো কিন্তু বেশি পরিমাণে বিক্রি হচ্ছে। হাট ইজারাদাররা যেটি বলছেন যে মানুষ প্রতিদিন হাটে আসছেন এবং তারা কিন্তু গরু দেখছেন। যদি বলি যে মানুষ হাটে কিন্তু আসছেন, গরু দেখছেন, দাম করছেন এবং তাদের সাধ্যের মধ্যে গরু আছে কিনা সেটি খোঁজ করার চেষ্টা করছেন। যেহেতু আরো 5 দিন প্রায় বাকি রয়েছে ঈদের, তারা বলছেন যে তারা গরুর দাম দর যাচাই করছেন। পক্ষান্তরে কিন্তু আমরা যদি বলি যে গরু একেবারে এই সময়ে যেভাবে গরু প্রতি বছর বিক্রি হয় সেই তুলনায় কিন্তু জেলার হাট বাজার গুলোতে এবার বিক্রি হচ্ছে না। ছোট বড় মিলে 41টি হাটে কিন্তু এই পশু কেনা বেচা হচ্ছে। পাশাপাশি প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু 6টি অনলাইন হাট চালু রয়েছে, যে হাটগুলিতে কিন্তু কেনা বেচা হচ্ছে। আমরা হাট বিক্রেতা এবং ক্রেতা বিক্রেতার সঙ্গে যেভাবে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এইবার হাটগুলোতে কিন্তু যেভাবে আসছে ক্রেতারা সেভাবে কিন্তু তারা ক্রয়ের সুযোগ পাচ্ছেন। কেননা এবার প্রতি বছরের চেয়ে প্রত্যেকটি গরুতে কিন্তু 8 থেকে 10,000 টাকা কম বলে কিন্তু বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলে যদি বলি, ক্রেতারা বলছেন যে তারা কমের মধ্যে এবার গরু কিনতে পাচ্ছেন, বিক্রেতারাও কিন্তু কিছুটা স্বাচ্ছন্দ্য ফিল করছেন এইবার গরু বিক্রি করে, যদিও খামারিরা একটু লসের কথা বলছেন। এই ছিল গাইবান্ধার কোরবানির হাট থেকে সর্বশেষ। গাইবান্ধা থেকে সহকর্মী বিপ্লব ইসলাম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ সঞ্চালনের পূর্ণ সক্ষমতা অর্জন করেছে জাতীয় গ্রিড। পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ জানায় বিকেল 3টা 32 রূপপুর গোপালগঞ্জ 400 কেভি সঞ্চালন লাইন সফলভাবে চালু করার মধ্য দিয়ে অর্জিত হয় রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন সক্ষমতা। এর আগে 2022 সালের 30 জুন রূপপুর বাঘাবাড়ি এবং গত বছরের 30 এপ্রিল চালু হয় রূপপুর বগুড়া সঞ্চালন লাইন। সোমবার রূপপুর গোপালগঞ্জ লাইন চালুর মধ্য দিয়ে প্রস্তুত হলো 3টি সঞ্চালন লাইন, যার প্রতিটির সঞ্চালন সক্ষমতা 2000 মেগাওয়াট। এর ফলে দেশের প্রথম পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালনে জাতীয় গ্রিড পুরোপুরি প্রস্তুত বলে জানায় পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ। বাংলার সময় আরও থাকছে।
মাছ শিকারে নিষেধাজ্ঞার 1.5 মাসেও মেলেনি সরকারি খাদ্য সহায়তা। অভাব অনটনে দিন কাটছে দক্ষিণাঞ্চলের হাজারো জেলের, অভিযোগ অস্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 3 মামলায় সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় 2 দিনের রিমান্ড শেষে দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে 3টি মামলায় আইভীর জামিন আবেদন করেন তার আইনজীবীরা। এর মধ্যে 2টি হত্যা ও 1টি হত্যা চেষ্টার মামলা রয়েছে। শুনানি শেষে আদালত 3 মামলার জামিন আবেদন নামঞ্জুর করেন। এ সময় আইভী কারাগার থেকে ভার্চুয়ালি রিমান্ড শুনানিতে হাজিরা দেন। সব সংস্থা ও দলের সমন্বিত উদ্যোগে চট্টগ্রামে এবার জলাবদ্ধতা কমেছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডক্টর সাদাত হোসেন। সকালে চট্টগ্রাম নগরীর বাকুলিয়ায় জলাবদ্ধতা পরিস্থিতি পর্যবেক্ষণের সময় এই কথা বলেন তিনি। প্রথমে বীরজা খাল পরিদর্শন করে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন মেয়র। ময়লা আবর্জনা পরিষ্কার করতে নানা পরামর্শও দেন তাদের। পরে চকবাজার এলাকায় চাকতাই খাল পরিদর্শন করেন তিনি। যে বাকুলিয়া রয়েছে সেই বাকুলিয়ার ভারসাম্য বিভিন্ন ময়লা আবর্জনা জমে আছে। 24টা খাল আমরা ক্লিন আপ করেছি, সংস্কার করেছি, মাটি উত্তোলন করেছি এবং এই যে 1600 কিলোমিটারের ড্রেন সেখানে প্রায় 8-10 কোটি টাকা আমাদের খরচ হয়েছে এইগুলি ক্লিন আপ করে। এখন আমরা পর্যায়ক্রমে আরও 8-10 কোটি টাকা আমরা কাজ করাবো টিল অগাস্ট। তো আমি মনে করছি এইভাবে ধরেন আমরা যদি এই ক্লিন আপ কাজগুলো চালিয়ে যেতে পারি সেটা প্রাথমিকভাবে মহান রব্বুল আলামিনের রহিম রহমতে আমরা সেটা জনগণকে কিছুটা স্বস্তি আমরা দিতে পারবো। ঈদুল আজহা সামনে রেখে বরিশালে নৌপথের আগাম টিকিট বিক্রি চলছে। তবে পদ্মা সেতু হওয়ায় পাল্টে গেছে চিরচেনা সেই চিত্র। যাত্রীচাপ তেমন নেই, মোটামুটি ফাঁকা কাউন্টারগুলো। বিভিন্ন লঞ্চ কাউন্টারে ঈদ ঘিরে নেই চিরচেনা সেই যাত্রীচাপ। 1 জুন থেকে লঞ্চের আগাম টিকিট বিক্রি চলছে। আগে আসলে আগে পাওয়ার ভিত্তিতে যাত্রীরা টিকিট পেয়ে খুশি। সড়ক পথের ঝক্কি ঝামেলা এড়াতে স্বাচ্ছন্দ্যে যাতায়াতের লঞ্চই পছন্দ অনেকের। লঞ্চ ব্যবসায়ীরা জানিয়েছেন পদ্মা সেতু চালু হওয়ার পর ভাটা পড়েছে নৌপথে। নিষেধাজ্ঞার 1.5 মাস কেটে গেল, মেলেনি সরকারি খাদ্য সহায়তা। অভাব অনটনে দিন কাটছে দক্ষিণাঞ্চলের হাজারো জেলের। দেশের সমুদ্রে চলছে 58 দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞা। বঙ্গোপসাগরে সামুদ্রিক মাছের প্রজনন নিশ্চিতে এবং জলজ জীব বৈচিত্র্য রক্ষায় গত 15 এপ্রিল শুরু হয়েছে এই নিষেধাজ্ঞা। শেষ হবে আগামী 11 জুন। তবে এতে কর্মহীন হয়ে পড়েছেন উপকূলের অন্তত 1.5 লাখ জেলে। নিষেধাজ্ঞার 46 দিন কেটে গেল। ভোলার হাজারো জেলের অভিযোগ, এই সময়ে কর্মহীন তারা, তাদের পাশে কেউ না থাকায় অর্থাভাবে কাটছে তাদের দিন। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 7,90,000 কোটি টাকার বাজেট পেশ, ঘাটতি 2,26,000 কোটি। অভ্যুত্থানে শহীদ পরিবার, আহতদের জন্য 400 কোটি টাকা বরাদ্দ। প্রবৃদ্ধির ধারণা থেকে বেরিয়ে জীবিকায় গুরুত্ব। কুশিয়ারার বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি। প্লাবিত জকিগঞ্জের নিম্নাঞ্চল, ডুবেছে মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার নিচু এলাকা। কুড়িগ্রামের চরাঞ্চলে তলিয়েছে ফসল। এবং রোহিঙ্গা ক্যাম্পে সহস্রাধিক শিক্ষক চাকরিচ্যুত, বেতন বাড়ানোর আন্দোলন করায় শাস্তি। অভিযোগ ভুক্তভোগীদের অর্থ সহায়তা কমে যাওয়ায় কারণ বলছে ইউনিসেফ। এ ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।